রেড নাইট এক্সপ্রেসে আপনাদের সকলকেই স্বাগত। আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা প্রতিহিংসা। আশা করি আজকের গল্পটা ছোট বড় সকলেরই ভালো লাগবে। তো চলুন আর কোনো কথা না বাড়িয়ে সোজা গল্পে যাওয়া যাক। এ কাহিনী এতদিন কাউকে বলিনি। জানতাম বড়দের বলে লাভ নেই, তারা একটি বর্ণ বিশ্বাস করবে না। সব কিছু তারা যুক্তির কোষ্ঠীপাতরে যাচাই করতে চায়। কিন্তু পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে সেগুলি যুক্তি নির্ভর নয়, তাদের ব্যাখ্যা আমরা করতে পারি না। তাই আমরা বলি অলৌকিক ঘটনা, কারণ পৃথিবীতে সচরাচর যা ঘটে সেই মাপকাঠিতে এ কাহিনী বিচার করা চলে না। এমন এক অলৌকিক ঘটনা আমার জীবনে ঘটেছিল। কাজকর্মের অবকাশে সে কাহিনী মনে পড়লে এখনো চমকে উঠি। মাঝরাতের স্বপ্নের মধ্যে দিয়ে দেখি তারই ছায়া। ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসি। রাতটুকু আতঙ্কগ্রস্ত হয়ে কাটাতে হয়। আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা। আমি তখন লোচনপুর হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। এক ইতিহাস ছাড়া অন্য সব বিষয়গুলিতেই মোটামুটি ভালোই ছিলাম। অঙ্কে বিশেষ ভালো। অনেক চেষ্টা করেও ইতিহাসের সাল তারিখগুলো কিছুতেই কণ্ঠস্থ করতে পারতাম না। মোঘল আর পাঠান বাদশাহের নামগুলো গোলমাল হয়ে যেত। সতীদাহ প্রথা বোধহয় বেন্টিং না ডালহৌসি, কার অক্ষয় কীর্তি সেটা মাথা চুলকে চুল উঠিয়ে ফেললেও মনে রাখতে পারতাম না। ফলে ইতিহাসের পরীক্ষার দিনগুলো আমার অবস্থা সঙ্গীন হয়ে দাঁড়াতো। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে যতগুলো মন্দির পড়তো সবগুলোতে মাথা ঠেকাতাম। রাস্তার দুপাশে বড় পাথরও বাদ দিতাম না। আমার সঙ্গে পড়তো পশুপতির সামন্ত। ইয়া জাদরেল চেহারা, অমাবস্যাকেও হার মানানো গায়ের রং। ছেলেবেলায় বাবা মা দুজনই মারা গিয়েছিল। থাকতো দুঃসম্পর্কের এক পিসির কাছে। সেখানে তার লাঞ্ছনা গঞ্জনার অন্ত ছিল না। এই পশুপতি অন্য সব বিষয়ে যুদ্ধ করতে পারত না, কিন্তু ইতিহাসে একেবারে নাম করা ছাত্র। ইতিহাসের শিক্ষক নিবারণবাবু পর্যন্ত তার ভক্তের তারিফ না করে পারতেন না। আমরা যখন এক পানিপথের যুদ্ধেই আদমারা হবার উপক্রম হয়েছি, তখন পশুপতি সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেত। কিন্তু অঙ্কে পশুপতি সামন্তের অবস্থা কাহিল। সোজা সোজা অঙ্কগুলো কষতেও সে হিমশিম খেয়ে যেত। একটি বানর চর্বি মাখানো বাঁশে ঘন্টায় 2 ফিট উঠছে আর নামছে 1 ফিট। 22 ফিট বাঁশের আগে উঠতে তার কত দেরি হবে? এমন একটি নিরীহ প্রশ্নে পশুপতি মুখটা এমন করে বসে থাকত, মনে হতো তার অবস্থা ওই বানর বর্গের চেয়েও মারাত্মক। গরমের ছুটিতে সকাল থেকে রাত পর্যন্ত পশুপতি অঙ্কের পর অঙ্ক কষে গেছে। গোটা 2 খাতা শেষ, কিন্তু তাতেও বিশেষ সুবিধা করতে পারত না। বেচারি নিজেই বলতো, আমার দ্বারা হবে না ভাই, অঙ্কটা কিছুতেই আমার মাথায় ঢুকবে না। আমাদের আমলে প্রাইভেট টিউটর রাখার রেওয়াজ ছিল না। তবু আমরা পশুপতিকে বলেছিলাম, একটা ভালো দেখে অঙ্কের মাস্টার বাড়িতে রেখেই দাও বরং। পশুপতি কোনো উত্তর দেয়নি। ছলছল চোখে আমাদের দিকে চেয়েছিল। তার মনের ব্যথাটা বুঝতে আমাদের অসুবিধা হয়নি। পিসি কোনো রকমে বাড়িতে ঠাঁই দিয়েছে। দুবেলা 2 মুঠো ভাত আর সাধারণ জামা কাপড়ের বদলে তাকে রাজ্যের কাজ করিয়ে নিত। ছুটির দিন আমরা দেখেছি পশুপতি বসে বসে বেড়া বাঁধছে। এরপর প্রাইভেট টিউটরের বাড়তি খরচের কথা বললে পিসি তাকে বাড়ি থেকে তাড়িয়েই দেবে। তবে মনে মনে আমি কিন্তু পশুপতিকে হিংসে করতাম, কারণ যে ইতিহাসের লবণাক্ত সমুদ্রে আমি হাবুডুবু খাই, কুল পাই না, সেই ইতিহাসের তারিখগুলো যা আমার কাছে হুলের খোঁচার সামিল, সেই সব সন তারিখগুলো পশুপতি এমনভাবে আউড়ে যায় যেন অতি সাধারণ ব্যাপার। আরও একটা কারণ ছিল। আমি আশা করেছিলাম
পশুপতি আমায় অনুরোধ করবে। আমি অঙ্কে ভালো, মাঝে মাঝে তাকে যাতে অঙ্কের ব্যাপারে সাহায্য করতে পারি। কিন্তু পশুপতি এ বিষয়ে কোনোদিন একটি কথাও বলেনি। অনুরোধ তো দূরের কথা, আমরা ক্লাসে সব শুদ্ধ 48 জন ছেলে, তার মধ্যে টেস্টে পাশ করলাম 40 জন, পশুপতিও একজন। অঙ্কে সে পাশ করেনি, কিন্তু হেডমাস্টারের হাতে পায়ে ধরে ফাইনালে বসার অনুমতি পেল। প্রতিশ্রুতি দিল মাঝখানের সময়টা সব ছেড়ে শুধু অঙ্ক করবে। আমার অবস্থা ঠিক বিপরীত। ইতিহাসে ফেল করলাম না বটে, তবে কোনো রকমে কান ঘেঁষে বেরিয়ে গেলাম। একেবারে টলমলে অবস্থা। আমিও ঠিক করলাম ছুটির বেশিরভাগ সময়টুকু ইতিহাসে নিয়োজিত করব। প্রবেশিকা পরীক্ষা হতো শহরে, বিবিগঞ্জে, আমাদের গ্রাম থেকে 4 মাইল দূরে। বাবার এক আলাপি উকিল সেই শহরে ছিল। আমি পরীক্ষার আগের দিন সেখানে গিয়ে উঠলাম। ক্লাসের অন্য ছেলেরা কে কোথায় উঠেছিল খোঁজ রাখিনি। তখন খোঁজ রাখার মতো মনের অবস্থাও নয়। পরীক্ষার হলে সকলের সাথে দেখা হলো। ইংরেজি বাংলা দুটো পরীক্ষা নির্বিবাদে শেষ হলো। পশুপতির সিট পড়েছে ঠিক আমার সিটের পেছনে। তৃতীয় দিন অঙ্ক। হলে ঢোকবার মুখেই পশুপতির সঙ্গে দেখা হয়ে গেল, একেবারে সামনাসামনি। কপালে আধুলি সাইজের টিপ, পকেট বোঝাই ফুল আর বেলপাতা। এত রকম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়েও পশুপতি মুখে নির্ভীক ভাব ফোটাতে পারেনি। দুটি চোখে আসন্ন বিপদের ছায়া। পরীক্ষা আরম্ভ হলো। 4টি অঙ্ক শেষ করে 5 নম্বর অঙ্কটি শুরু করেছি। হঠাৎ চেয়ারটি নড়ে উঠল। পেছনে পশুপতি। ভাবলাম পা সরাতে গিয়ে চেয়ারে হয়তো লেগে গিয়েছে। আবার পরীক্ষার খাতায় মনোনিবেশ করলাম। আবার নড়ে উঠল চেয়ার। আর চোখে পেছনে দেখতেই কানে ফিসফিস করে শব্দ, অঙ্কগুলো দেখা না, আমি একটাও পারছি না। গোটা 3 গার্ড অবশ্য এধার ওধার ছিলেন। তারা খুব কড়া এমন মনে হলো না। দুজন তো হাতে খোলা বই নিয়ে পায়চারি করছেন। ছাত্রদের দিকে নয়, তাদের নজর বইয়ের দিকে। আরেকজন একেবারে কোণার দিকে দাঁড়িয়ে আছে। আমি যদি একপাশে একটু সরে বসি, আমার খাতা দেখে অঙ্কগুলো টুকে নিতে পশুপতির কোনো অসুবিধাই হবে না। সব টুকবার দরকার নেই, গোটা 4-5 অঙ্ক টুকে নিলে যথেষ্ট, 5 নম্বর হয়ে যাবে। কিন্তু আমি নিজেই শরীরটা দিয়ে খাতাটা আরও ঢেকে বসলাম, যাতে কোনো ফাঁক না থাকে। পশুপতি আমার করা একটা অঙ্ক যেন দেখতে না পায়। মনকে বোঝালাম দুর্নীতির প্রশ্রয় দেওয়া কিছুতেই উচিত নয়। ধরা পড়লে দুজনেরই সর্বনাশ। অবশ্য সব নীতিকথার অন্তরালে আমার মনের হিংসাটাই প্রকট হয়ে উঠেছিল। পশুপতি আমার পেছনে, কাজেই ইতিহাসের দিন তার কাছ থেকে বিশেষ সাহায্য পাব এমন ভরসা কম। তাছাড়া নিতান্ত বেখাপ্পা প্রশ্ন যদি না আসে, তাহলে ইতিহাসে হয়তো কোনো রকমে আমি পাশও করে যেতে পারি। কিন্তু পশুপতির খেদোক্তি শুনে মনে হচ্ছে একটা অঙ্ক সে এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। আরও কয়েকবার চেয়ারটা নড়ে উঠল। পশুপতির করুণ অনুনয়ের সুর কানে এলো। আমি অনড়, অটল। দেখলাম সময় শেষ হবার আধ ঘন্টা আগে পশুপতি অঙ্কের খাতা জমা দিয়ে টলতে টলতে বাইরে বেরিয়ে গেল। পরের দিন ইতিহাস, আমার অগ্নি পরীক্ষার দিন। তাড়াতাড়ি খাওয়া শেষ করে ইতিহাসের বইগুলো নিয়ে বসলাম। দরকার হলে অনেক রাত অবধি পড়ব। মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন। কিন্তু যখন পড়তে লাগলাম, মনে হলো বিশেষ সুবিধে করতে পারছি না। মোগল সম্রাটদের ছুঁচালো দাড়িগুলো যেন সর্বাঙ্গে ফুটছে। আগে বাবর না আকবর, কিছুতেই মনে রাখতে পারছিলাম না। দৃঢ় বিশ্বাস হয়ে গেল হর্ষবর্ধনের বাপের নাম গোবর্ধন। ফরাসিদের পীঠস্থান ফরাসডাহা পটলডাঙার কাছে কিনা সেটা নিয়েও চিন্তিত হয়ে পড়লাম। আসল কথা, একে ইতিহাসের জ্ঞান খুব গভীর নয়, তার উপর আসন্ন বিপদের উত্তেজনা। সব মিলে যেটুকু এত কষ্ট করে এতদিন ধরে কণ্ঠস্থ করেছিলাম, সব বেমালুম ওলটপালট করে দিল। সর্বনাশ! একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়লাম। হঠাৎ খুট করে একটা শব্দ।
দরজার দিকে চেয়েই চমকে উঠলাম। চৌকাঠের উপরে পশুপতি, সেই কপালে সিঁদুরের ফোঁটা, পকেট ভর্তি ফুল, বেলপাতা। কিরে তুই? চলে এলাম, একটা গোপন খবর আছে। গোপনীয় খবর? প্রশ্ন করতে গিয়ে মনে পড়ে গেল রাত 9টা বাজার সাথে সাথেই উকিলবাবুদের গেট বন্ধ হয়ে যায়। বাইরে থেকে লোক ঢোকার কোনো উপায়ই নেই। তুই ঢুকলি কি করে? কথা বলতে বলতে পশুপতি এগিয়ে এসে আমার তক্তপোশের উপর বসে পড়ল। আমার তো এই শহরে চেনা জানা কেউ নেই। আমি একটা চায়ের দোকানের পেছনে চারপাই পেতে আশ্রয় নিয়েছি। একটু আগে সেখানে দুজন শিক্ষক এসেছিলেন। তাদের মধ্যে একজন সম্ভবত আমাদের ইতিহাসের প্রশ্ন সেট করেছেন। চায়ের দোকানে বসে তারা সেই বিষয়ে আলোচনা করছিলেন। আমি পার্টিশনের আড়াল থেকে বসে সব শুনেছি। বলিস কি? আমি উত্তেজনা আনন্দের টান হয়ে বসলাম। আমি প্রশ্নগুলো বলছি, তুই লিখে নে। তোর কথাই আগে মনে পড়ল। তাছাড়া তোকে এ বাড়িতে ঢুকতে দেখেছি, তোর আস্তানা চিনি, তাই ছুটে আগে তোর কাছেই গেলাম। পশুপতির এত কথা কানে গেল না। আমি কাগজ পেন্সিল নিয়ে একেবারে তৈরি। হাতের সময় কম। প্রশ্নগুলো জানতে পারলে সারা রাত ধরে একবার চেষ্টা করব। লেখ, অশোকের রাজ্য প্রণালী, আকবর ও ঔরঙ্গজেবের তুলনামূলক সমালোচনা, মোগল সাম্রাজ্যের পতনের কারণ, শিবাজির সাম্রাজ্য বিস্তারের কাহিনী, আর লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত। এই কটাই আমি শুনতে পেয়েছি। যথেষ্ট যথেষ্ট, উৎসাহে আমি চেঁচিয়ে উঠলাম। এই কটা ঠিকমতো লিখতে পারলেই হয়ে যাবে। পাশ করার ভাবনা গেল, হয়তো ভালো নম্বরও পেয়ে যেতে পারি। এতক্ষণ পরে পশুপতির জন্য একটু মায়া হলো। বেচারিকে কয়েকটা অঙ্ক দেখালেই হতো। ইতিহাসের প্রশ্ন জানতে পেরে ছুটে তো আগে আমার কাছেই এসেছে। প্রশ্ন করলাম, অঙ্ক কেমন হলো? স্পষ্ট দেখতে পেলাম পশুপতির মুখে বিষণ্ণ একটি ছায়া নামল, একটু যেন বিমর্ষ ভাব। অন্যদিকে চেয়ে বলল, ওই একরকম, যা হয়ে গেছে তার কথা আর ভাবছি না। পিছন দিকে দেখলে নিজের বড় ক্ষতি হয়। আমি চলি, তুই পড়। পশুপতি বেরিয়ে গেল। প্রায় সারা রাতই পড়লাম। ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে দেরি হয়ে গেল। কোনো রকমের স্নান সেরে দুটো মুখে দিয়েই ছুটতে ছুটতে হলে গিয়ে যখন পৌঁছালাম, তখন পরীক্ষা শুরু হতে আর মিনিট 2 বেশ খুশি হয়েই প্রশ্নপত্রটা টেনে নিলাম। তারপর অনেকক্ষণ আর চোখের সামনে কিছু দেখতে পেলাম না। পঞ্জীভূত ধোঁয়া, কখনো গাঢ়, কখনো একটু তরল। সারা প্রশ্নপত্রে অশোকের নাম নেই। বাবর আর আকবরের তুলনার বদলে শাহজাহানের সৌন্দর্য প্রিয়তার প্রশ্ন রয়েছে। মোগল সাম্রাজ্যের পতনের কারণ নয়, মারাঠা রাজ্যের পতনের কারণ নির্ণয় করতে দেওয়া হয়েছে। শিবাজির জীবনী কোথাও নেই, তার পরিবর্তে হায়দার আলীর উত্থানের কাহিনী। মোট কথা, পশুপতির বলা একটি প্রশ্নও আসেনি। কিছুক্ষণ পর গোটা প্রশ্নপত্রটাই চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম দু চোখ জলে ভরে এসেছে। এমন করেই বুঝি পশুপতি আমার উপর প্রতিশোধ নিল। কিন্তু বিস্মিত হওয়ার আমার আরও একটু বাকি ছিল। ঘন্টা বাজতে কোনো রকমে খাতাটা জমা দিয়েই বাইরে চলে এলাম। একটু দাঁড়ালাম, যদি পশুপতির সঙ্গে দেখা হয়। পশুপতিকে দেখতে পেলাম না। রাজীব এসে সামনে দাঁড়ালো। আমাদের হেডমাস্টারের ছেলে। ব্যাপারটা শুনেছ? কি ব্যাপার? পশুপতি কাল পরীক্ষার হল থেকে বেরিয়ে রেলের তলায় মাথা দিয়েছে। সমস্ত শরীরটা কেঁপে উঠল। জড়ানো কণ্ঠে বললাম, কে বলল? বাবাকে খবর পাঠানো হয়েছিল। বাবা পশুপতির পিসিকে নিয়ে আজ সকালে এসে পৌঁছেছেন। বাবার কাছেই শুনলাম কোমর থেকে একেবারে দুখণ্ড হয়ে গেছে। কটার সময় হয়েছিল এটা? আকন্দপুর এক্সপ্রেস এখান থেকে 6:30 যায়, সেই সময়ই। কিন্তু ও যে... কথাটা বলতে গিয়ে থেমে গেলাম। যে পশুপতি 6:30 শেষ হয়ে গিয়েছে, সে রাত 9:30
বহাল তবিয়াতে আমার ঘরে গিয়ে আমাকে ইতিহাসের এক গাদা প্রশ্ন বলে এসেছে। এমন আজগুবি কথা কেউ বিশ্বাস করবে না, বরং আমাকে মাতাল সাব্যস্ত করবে। মাথা নিচু করে আস্তে আস্তে সরে এলাম। শেষ মুহূর্তে হলে ঢুকেছিলাম, সারাক্ষণ উত্তেজিত অবস্থা। কাজেই পেছনের সিটে পশুপতি এসেছে কিনা সেটা আদৌ লক্ষ্য করিনি। কিন্তু একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না, মৃত্যুর পরেও কি পরলোকগত আত্মার বিদ্বেষ, প্রতিহিংসার প্রবৃত্তি থাকে? তা যদি নাই থাকবে, তবে পশুপতি ওভাবে প্রতিশোধ নিতে কেন আবার আমার কাছে এসে দাঁড়াবে? গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনার ফোনে আগে পৌঁছায়। ধন্যবাদ।